যখন দল ডাক দিবে তখন নামবে। আপনি বা শেখ হাসিনা কি কখনো আর বাংলাদেশ ফিরতে পারবেন বলে মনে করছেন? অবশ্যই যাব, অবশ্যই যাব। রিক্সাওয়ালারাও যখন একটা মিছিল করে তখন বলে যে এই যে স্বৈরাচার ফেরত এসছে রিক্সাওয়ালা হয়ে। যখন নার্সরা মিছিল করে তখন বলে যে স্বৈরাচার ফেরত এসছে নার্স হয়ে। আওয়ামী লীগ কখনো নিঃশেষ হয়নি, হবে না। আবার সগৌরবে স্বমহিমায় আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। ইউনূসের প্রেস সচিব বলছিলেন যে আপনারা চোরতন্ত্র ক্রাইম করেছিলেন, হাজার হাজার কোটি টাকা আপনারা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছেন, আপনিও তার মধ্যে আছেন বলেছেন, এবং শেখ ফ্যামিলি তাদের দুর্নীতির পাহাড় আছে এবং আপনারাই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শেষ করে দিয়েছে। সরকার যখন বিদায় নেয় আমাদের দেশে, তখন সেই সরকারের বিদায়ী সরকারের নেতৃবৃন্দের বিরুদ্ধে তাদেরকে ডিসক্রেডিটেড করার একটা উপায় হচ্ছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা এবং দুর্নীতি দমন কমিশনকে তাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, যেটি এখন করা হয়েছে। তো দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন কখন হয়েছিল? যখন বিএনপি ক্ষমতায় ছিল। আমাদের সময় তো বাংলাদেশ দুর্নীতিতে পরপর 5বার চ্যাম্পিয়ন হয় নাই। এবং অর্থনীতির অবস্থা বলছেন, অর্থনীতির অবস্থা হচ্ছে এখন আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের গড় প্রবৃদ্ধির হার ছিল প্রায় 7%, 6.5% উপরে 7%। এখন এই অর্থ বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির হার 3%। তো অর্থনীতি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? গত কয়েক মাসে আরো একটা বিষয় ঘটছে দেশে, সংখ্যালঘুদের উপর অত্যাচার, মন্দিরে হামলা, হিন্দুদের বাড়িতে ভাঙচুর, লুটপাট। সরকারি স্তর থেকে তেমন কোনো কড়া বার্তা যাচ্ছে না, ফলে হামলাও থামছে না। আপনার কি মনে হয় যে এই হামলার নেপথ্যে কোথাও রাজনৈতিক যোগ আছে? মানে অতীতে আওয়ামী লীগের সাথে যেহেতু সংখ্যালঘুদের একটা সখ্য ছিল, সেই কারণে সংখ্যালঘুরা বেশি করে টার্গেট হচ্ছেন। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগের নীতির কারণেই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের 98% বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে কিংবা ভোট দেয়। কারণ আমাদের সেকুলার পলিটিক্স এর কারণে এবং ঐতিহাসিকভাবে আমরা আমাদের নেতৃবৃন্দ সেকুলার, সেই সমস্ত কারণে আমাদের পলিসির কারণে আমাদেরকে সংখ্যালঘু, সেটি শুধু হিন্দু সম্প্রদায় নয়, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য সংখ্যালঘু যারা আছে তারা আমাদেরকে ভোট দেয়। তো কাউকে ভোট দেওয়া যদি অপরাধ হয়, সে কেমন দেশ, সে কেমন গণতন্ত্র, সে কেমন স্বাধীনতা? আমার প্রশ্ন সেটি, যে কাউকে সমর্থন করা যদি অপরাধ হয়, আওয়ামী লীগ সমর্থন করেছে বা করে, শুধু সংখ্যালঘু নয়, আওয়ামী লীগ সমর্থন করে বা করেছে, সেই কারণে মানুষকে ধরে পিটাচ্ছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ঝুলিয়ে পিটানো হচ্ছে, অনেককে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করেছে, এমন ঘটনা ঘটেছে আওয়ামী লীগ সমর্থন করার কারণে। আওয়ামী লীগ সমর্থন করার কারণে তাদের ব্যবসা বাণিজ্য দখল হয়ে গেছে, হয়ে যাচ্ছে, তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হচ্ছে না। এই ধরনের এগুলো তো যে সমস্ত দেশে আপনার লিবিয়া, তারপর আফগানিস্তানও এরকম হচ্ছে কিনা আমার জানা নেই। আসলে এই ধরনের ঘটনা পৃথিবীর কোথাও ঘটছে কিনা আমার জানা নেই, যে একটি দল সমর্থন করার কারণে তাদের উপর এরকম নির্পীড়ন, নির্যাতন। আর আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছেন, যে কোনো কিছু হলেই আপনার সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং তাদের বাড়িঘরে হামলা, তাদের ব্যবসা বাণিজ্যে হামলা, অগ্নিসংযোগ। এটি তো কোনো সভ্য দেশে হতে পারে না, এটি কোনো সভ্য দেশে হওয়া উচিত। আপনি চিন্তা করতে পারেন চিন্ময় প্রভুর জামিন যাতে কেউ চাইতে না পারে, কোন আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি প্রথম কয়েক সপ্তাহ, কোন আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি। আইনের সাহায্য নেওয়া সেটি যে কোনো নাগরিকের একটি মৌলিক অধিকার, সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। এবং কোন আইনজীবী যদি নাও দাঁড়ায়, তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করা। রাষ্ট্র কি সেটা করেছিল? করে নাই। তাহলে দেশটা কোথায়? প্রশ্নটা সেখানে। বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি, তাহলে শান্তিপূর্ণভাবে নির্বাচন বা ক্ষমতা হস্তান্তর করা সম্ভব? দেখুন, ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমার যথাযথ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই, আমার ওনার প্রতি সবসময় সম্মান শ্রদ্ধা ছিল। ওনার সাথে আমার বহু আগে থেকে পরিচয় ছিল, এবং আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি
সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং সংস্কার কতটুকু সংস্কার, কিসের সংস্কার, এগুলো চলমান প্রক্রিয়া। আর এই ক্ষেত্রে বিএনপিও বক্তব্য রেখেছে, তারা বলেছে যে সংস্কার নির্বাচিত প্রতিনিধিরা করবে, এবং আমি মনে করি যে সংস্কার করার মূল কাজ হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। আমি মনে করি সহসা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপর সংস্কার কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, সংস্কারের একটা রোড ম্যাপ তারা সাজেস্ট করতে পারে, অফকোর্স তারা সংস্কারের একটা রোড ম্যাপ সাজেস্ট করতে পারে, এবং এটি কতটুকু গ্রহণ করা হবে না হবে, কতটুকু করা যাবে, কতদিনে করা যাবে, সেই কাজটি নির্বাচিত প্রতিনিধিদের কাজ। নির্বাচন লড়ার মতো জায়গায় আছেন? অবশ্যই আছে। আমি মনে করি নির্বাচনে যাতে আওয়ামী লীগ আপনার দলগতভাবে অংশগ্রহণ করতে পারে, সেটি করার দায়িত্ব এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের। আমাকে একটা জিনিস বলুন, বাংলাদেশটা চালাচ্ছে কারা? জামাত, বিএনপি, ছাত্রনেতা, ইউনূস সাহেব, এই অন্তর্বর্তী কি মানে কিভাবে চলছে? আসল ক্ষমতা কার হাতে? ইউনূস সাহেব কি সত্যি চালাচ্ছেন নাকি পেছন থেকে অন্য কোনো শক্তি কাজ করছে? ইটস এ $1 million question. It's a good question, but it's a $1 million question. এবং সেটা আমারও প্রশ্ন। আমি দেখি যে শহীদ মিনারে দাঁড়িয়ে ছাত্র নেতারা বা সমন্বয়করা যখন বলে, তখন আবার আপনার অন্তর্বর্তীকালীন সরকার তার অনেক কিছু শোনে। আবার 200 ছাত্র গিয়ে যখন সচিবালয়ের সামনে গিয়ে বলে আমরা পরীক্ষা দিব না, তখনও সেটা শোনে। তারপর এই জন্য আমার প্রশ্ন হচ্ছে আসলে কার হাতে ক্ষমতা? এবং আমার মাঝে মধ্যে প্রশ্ন জাগে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যার প্রতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা আমার আছে, বরাবরই ছিল, আমার মাঝে মধ্যে মনে হয় তিনি কি আসলে জিম্মি কিনা, সেটিও আমার মনে প্রশ্ন জাগে। বা এটি তার এজেন্ডা কিনা, তাদের মাধ্যমে তিনি বাস্তবায়ন করছেন কিনা, সেটিও প্রশ্ন জাগে। আসলে ক্ষমতাটা কার হাতে, সেটি নানা একটা বড় প্রশ্ন। হাসিনা দেশ ছাড়া, খালেদা জিয়া চিকিৎসার কারণে দেশের বাইরে, তারেক জিয়ার বিরুদ্ধে মামলার পাহাড়, তাহলে মানে ইউনূস তো ফাঁকা মাঠে একা গোল করে যাচ্ছেন। না, মাঠ ফাঁকা থাকে না। বেগম জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে বলে তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক ফলোয়ার দেশে আছে। জননেত্রী শেখ হাসিনাও ভেরি মাচ ইন দ্য কান্ট্রি। হাসিনার সাথে সবার সাথে যোগাযোগ আছে। এটি তো 20 বছর আগের দেশ নয়। 20 বছর আগে আপনার পক্ষে সম্ভব ছিল না সবার সাথে কমিউনিকেট করা। এখন তার পক্ষে কমিউনিকেট করা খুবই সহজ সম্ভব, এবং সবার সাথে উনি কথা বলেন, অনেকের সাথে কথা হয়, আপনারা দেখতেও পান মাঝে মধ্যে এগুলো লিক হয়। বেগম খালেদা জিয়া চলে গেল, তার দল তো আছে, তার দলের নেতৃবৃন্দ আছে, এবং তারেক রহমান তো গত 17 বছর ধরেই, 17-18 বছর ধরেই দেশের বাইরে থেকেই তো তিনি তার দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সুতরাং জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে গেছেন, তারেক রহমান দেশের বাইরে। এই জন্য খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি, অর্থাৎ যারা এখন দেশ চালাচ্ছে তাদের খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। কারণ যখন রিক্সাওয়ালারাও যখন একটা মিছিল করে, তখন বলে যে এই যে স্বৈরাচার ফেরত এসছে রিক্সাওয়ালা হয়ে। যখন নার্সরা মিছিল করে, তখন বলে যে স্বৈরাচার ফেরত এসছে নার্স হয়ে। যখন আপনার মাজারের যারা ভক্ত খাদেম, তারা যখন মিছিল করে, বলে এই স্বৈরাচার ফেরত এসছে আপনার মাজারের খাদেম হয়ে। সুতরাং ওনারা তো সবার মধ্যেই শেখ হাসিনাকে দেখার চেষ্টা করে। কিন্তু আপনাদের কর্মীদের মধ্যে আপনারা তো নেতারা কেউই প্রায় দেশে নেই, কর্মীদের মধ্যে কি সেই লড়ার মনোবলটুকু আছে? কর্মীদের মধ্যে যেটি এই গত 5 মাসে যেটি হয়েছে, সেটি হচ্ছে প্রথম 1 মাস কর্মীরা খুব ডেভাস্টেটেড ছিল, প্রথম 1 মাস, এবং পরের 2 মাস বা 1 মাস কর্মীরা ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে সবাই, কারণ পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন চালিয়েছে। এখন কর্মীদের মধ্যে যে স্পৃহা জেগেছে, ডু অর ডাই, যখন দল ডাক দিবে তখন নামবে। এখন যেহেতু দেওয়ালে পিঠ থেকে গেছে, সুতরাং কর্মীদের মধ্যে একটি স্পৃহা জন্মেছে, ডু অর ডাই, এবং যখন দল বা নেত্রী যখন ডাক দিবে, তখন কর্মীরা ঝাঁপিয়ে পড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছে। মানে আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন বলছেন?
না, আমরা দেখুন, আমরা কোনো কিছু হলেই তো বলে যে এটা আওয়ামী লীগ করছে, কোনো কিছু হলে বলে যে এটা আওয়ামী লীগ করছে। তা আমরা আওয়ামী লীগের জন্য কিছু করছি না, ওনারা কতটুকু পারছে সেটা দেখার চেষ্টা করছি। তা আওয়ামী লীগ এখন কিছুই করছে না। 10ই নভেম্বরের পরে তো আপনার আমরা আওয়ামী লীগ কোনো কিছুরই ডাক দেয়নি। তো এবং এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে ওনারা কতটুকু কিভাবে দেশটা চালাচ্ছে, এবং সেটি কি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে তারা একে অপরের বিরুদ্ধে যেভাবে সরকারের বিরুদ্ধে যারা ছাত্র নেতারা বলছে, সরকার আবার ছাত্র নেতাদেরকে মাঝে মধ্যে ধমক দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখার চেষ্টা করছি আসলে তারা কতটুকু পারছে। এখন তো দেখা যাচ্ছে মেজর ডালিমকেও হিরোর মর্যাদা দেওয়া হচ্ছে। মেজর ডালিম সামনে আসছেন, ভাষণ দিচ্ছেন। দেখুন, একজন মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, তিনি একটা ইন্টারভিউ দিলেন আরেকজনের সাথে, এতে দেশের ইতিহাস কখনো বদলাবে না, বদলায়নি। একজন মেজর ডালিম আগেও বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে, সুতরাং তার এক সাক্ষাৎকারে দেশের ইতিহাস কখনো বদলাবে না। ইতিহাস বদলানোর বহু চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর, ইতিহাস তো বদলাতে পারেনি, ইতিহাস কখনো বদলাবে না। আর কিছু লোকের কাছে তো মেজর ডালিমকে তো কিছু লোক পছন্দ করে, যারা বঙ্গবন্ধুকে চায়নি, দেশ চায়নি, স্বাধীনতা চায়নি, যারা পাকিস্তান চেয়েছিল, তারা তো মেজর ডালিম, তাদের কাছে মেজর ডালিম তাদের কাছে একজন ব্যক্তিত্ব। সুতরাং এই হাতে গোনা কিছু মানুষের কাছে একজন মেজর ডালিম কি বললে কিছু না। হাসান সাহেব, তার মানে আপনার কথা এটা পরিষ্কার, আপনারা যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, শেখ হাসিনা, আপনি, ওবায়দুল কাদের এবং যারা আছেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আছে, এবং আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন যে কখন আপনারা এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের নিজেদের মধ্যে যে ঝামেলা যেটা চলছে বলে আপনি মনে করছেন, সেটা আপনাদেরকে আবার নির্বাচনে অনেকটা এগিয়ে দিতে পারে বলছে, যদি নির্বাচন হয়। আমরা চাই দেশটা ভালো থাকুক, কিন্তু আমরা যেহেতু আমাদের নেতাকর্মীদের উপর এই ধরনের নিপীড়ন, নির্যাতন, এটি বন্ধ হোক, আমরা চাই এটি বন্ধ হওয়া প্রয়োজন। এবং তারা এটি করে আমাদের নেতাকর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে ডু অর ডাই সিচুয়েশন, অর্থাৎ মনোবৃত্তি তারা তৈরি করে দিয়েছে। আমরা দেশে কোনো বিশৃঙ্খলা হোক সেটি চাই না। আমরা দেশ ভালো থাকুক, দেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সবার জন্য সমান আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সেটির মাধ্যমে একটা নির্বাচন হোক। সেই নির্বাচনে যারাই সরকার গঠন করবে, সেটি যেই দলেই হোক, আমরা সেটিকে স্বাগত জানাই। আমাদের দেশে এমন একটা সংস্কৃতি দাঁড়িয়েছে এখন যে বিএনপির দাওয়াতে, আওয়ামী লীগের দাওয়াতে বিএনপি আসছে না, এবং অন্য দলের দাওয়াতে অন্য দলের নেতারা যায় না। সামাজিক সম্পর্ক পর্যন্ত রাখা যায় না। কারোর সাথে সামাজিক সম্পর্ক হলো, তাহলে সেটা নিয়ে আবার অনেক প্রশ্ন তোলা হয়। এটি তো রাজনীতিতে হওয়া উচিত না। আমরা যে যার দল করব, আমাদের মধ্যে সামাজিক সম্পর্ক থাকবে, এবং আমরা একে অপরের সমালোচনা করব, এবং দিন শেষে আমরা সামাজিক জীব, আমরা সমাজবদ্ধভাবে থাকবো। এবং একটি দল করলে আরেক দলের সাথে কথা বলা যাবে না, আরেক দলের বিয়ে শাদীতে যাওয়া যাবে না, আরেক দলের দাওয়াতে যাওয়া যাবে না, আরেক দলের সাথে বসা যাবে না, ছবি তোলা যাবে না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এবং একটি দল ক্ষমতায় গেলে আরেক দলকে একেবারে পিটিয়ে, ঠেঙ্গিয়ে আপনার এলাকা ছাড়া করতে হবে, দেশ ছাড়া করতে হবে। এই যে সংস্কৃতি, এটি তো কোনো দেশের জন্য কখনো ভালো নয়। এই জায়গা থেকে দেশকে বের করে আনতে হবে। সবাই মিলে আমরা একযোগে দেশের জন্য কাজ করব, আমরা একে অপরের সমালোচনা করব, কিন্তু আমরা একই সাথে সবার সাথে সবার সামাজিক সম্পর্কও থাকবে। এই জায়গায় দেশকে নিয়ে যাওয়া দরকার, রাজনীতিকে সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার।